দ্য আনটেম ড্রামার শেষ পর্বে আমরা দেখতে পাই ওই দুই মেয়ে যখন এসে মেঙ্গাওয়ের বিরুদ্ধে অনেক কথা বলছিল, তখন হঠাৎ করে ওদেরকে আক্স করে ওয়েইউশিয়ান আর বলে, তোমরা এতদিন পরে সেখানে মেঙ্গাওয়ের বিরুদ্ধে এই সব কথা আজকে বলছো, এতদিন আগে তোমরা কোথায় ছিলে? তখন ওই মেয়ে দুটো কী বলবে বুঝতে পারে না, কিন্তু ওদের হাতের দিকে তাকিয়ে ওয়েইউশিয়ান বুঝতে পারে এদেরকে কেউ একটা সোনা দানা বা টাকা পয়সার লোভ দেখিয়ে এই কথাগুলো এখন বলিয়েছে, মানে এর পিছনে অন্য কেউ একটা আছে। ওয়েইউশিয়ান এসব বুঝতে পারে, কিন্তু ওখানকার সবাই বলে ওদিকে কনসেন্ট্রেট না করে বরং আমাদের মেঙ্গাওয়ের বিরুদ্ধে এখন কনসেন্ট্রেট করা উচিত, এবং মেঙ্গাওয়ের বিরুদ্ধে এখন সবাই খুব ক্ষেপে যায়। ওয়েইউশিয়ান চোখের সামনেই দেখতে পায় একজন মানুষ কিভাবে সবার শত্রু হয়ে উঠতে পারে মুহূর্তে। এরপরে ওরা বাহিরে এসে দাঁড়িয়ে থাকে, তখন ওয়েইউশিয়ান ওর সামনেই দেখতে পায় ওদের প্রে রুম, মানে জিয়াং ক্লানের প্রে রুম। তাই তো লানজানকে নিয়ে ওখানে আসে। ওখানে এসে ওরা যখন প্রে করছিল ঠিক তখনই ওখানে জিয়াং চ্যাং চলে আসে। জিয়াং চ্যাং এসে খুবই রেগে যায় আর ওদের অনেক কথা শোনাতে লাগে। ওয়েইউশিয়ানকে বলতে লাগে যে তোকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপরেও কেন তুই জিয়াং ক্লানের এই পবিত্র রুমে প্রবেশ করেছিস, তাও আবার লান অঞ্জিকে সঙ্গে নিয়ে, যার জন্য কিনা আমার বাবা মা মারা গিয়েছে। লান অঞ্জির পাশে যদি তুই সেদিন ওয়েন ক্লানে না দাঁড়াতিস তাহলে ওয়েন ক্লান এসে আমাদেরকে একেবারে তছনছ করে দিত না। কিন্তু এই কথায় রেগে যায় ওয়েইউশিয়ান। ওয়েইউশিয়ান বলে, জিয়াং চ্যাং তুই ঠিক করে কথা বল। কিন্তু জিয়াং চ্যাং ইচ্ছে করে ঝামেলা বাঁধাতে চাইছিল, তাই ওরা দুজন ওখান থেকে চলে আসতে লাগে। তারপরেও জিয়াং চ্যাং ওদের পিছু পিছু আসতে লাগে আর অতর্কিত অ্যাটাক করতে লাগে। ওয়েইউশিয়ান ইতোমধ্যে অনেক ইনজিওর্ড ছিল, তাই তো ওকে প্রোটেক্ট দিচ্ছিল লানজান। ঠিক তখনই ওকে প্রোটেক্ট করার জন্য এখানে ওয়েন্নিংও চলে আসে, আর পার্পল লাইটের আঘাতে ও বারবার নিচে পড়ে যেতে লাগে। ওয়েন্নিং এখান থেকে উঠে দাঁড়ায়, আর ওয়েন্নিংয়ের হাতে ছিল ওয়েইউশিয়ানের শর্ট। ও সেই শর্টটা এনে তুলে ধরে জিয়াং চ্যাংয়ের সামনে আর বলে এই শর্টটা খুলে ফেলতে। কিন্তু জিয়াং চ্যাং বলে ওর শর্ট আমি কেন খুলবো, এটা বলে ওয়েন্নিংয়ের উপর আবারও ঝাঁপিয়ে পড়ে আর পার্পল লাইট দিয়ে আবার ওয়েন্নিংকে অ্যাটাক করে। ওয়েন্নিং বারবার পড়ে যায়, কিন্তু ও বারবার উঠে দাঁড়ায় আর শর্টটা নিয়ে ঠিক জিয়াং চ্যাংয়ের সামনে এসে দাঁড়ায় আর বলে এটাকে আনসিল করুন। জিয়াং চ্যাং তখন বলে যে আনসিল করলে হবেটা কি, এটা বলে শর্টটার দিকে হাত বাড়িয়ে দেয় এবং ওটাকে যেই খুলতে যায় দেখা যায় যে ওটাও আনসিল করে ফেলেছে। এতে তো সবাই অবাক হয়ে যায়, কারণ এটা ওয়েইউশিয়ানের শর্ট, এটা ওয়েইউশিয়ান ছাড়া কেউ আনসিল করতে পারবে না। জিয়াং চ্যাং কীভাবে এটা আনসিল করতে পারে? লানজানও তাকিয়ে থাকে। জিয়াং চ্যাং নিজেও অবাক হয়ে বলে এটা না স্পিরিচুয়াল কোর দিয়ে সিল করা, তাহলে আমি কিভাবে এটা খুললাম? তখন ওয়েন্নিং বলে আপনি এটা খুলতে পেরেছেন কারণ আপনার ভিতরে ওয়েইউশিয়ানের স্পিরিচুয়াল কোর আছে। আপনার মনে আছে আপনার স্পিরিচুয়াল কোর মানে গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছিল? সেই কোর আপনাকে দিয়েছিল মাস্টার ওয়ে। মাস্টার ওয়ের কোর ছাড়া কখনোই আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না, কারণ আপনার গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছিল। এই কথা শুনে তো আরও অবাক হয়ে যায় জিয়াং চ্যাং। তখন ওয়েন্নিং বলে সেদিন আপনি বাওশান সেনের কাছে ইলিং পাহাড়ে গিয়েছিলেন যাতে আপনার কোর রিপেয়ার করে দেওয়া হয়। আসলে বাওশান সেরিন বলে কেউ ছিল না, ওটা ছিল আমার দিদি ওয়েনচিং, আর আড়ালে দাঁড়িয়ে ছিল ওয়েইউশিয়ান। মাস্টার ওই মূলত তার কোর দিয়ে আপনাকে রক্ষা করেছে, কারণ আপনি আপনার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন সব সময়। এই কথা শোনার পরে জিয়াং চ্যাং না না বলতে লাগে আর বলতে লাগে তুমি যা বলছো তার সব মিথ্যা, আমার কোর তো রিপেয়ার করে দেওয়া হয়েছিল। তখন ওয়েন্নিং বলে কোর কখনো রিপেয়ার করা যায় না, আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। মাস্টার ওয়ের গোল্ডেন কোর আপনার ভিতরে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছিল, আর তাই তো মাস্টার ওই কখনো তার শর্ট নিয়ে আর ঘুরে বেড়াতো না, কারণ শর্ট ক্যারি করাই তো তার আর কোনো কাজেই আসবে না। সেই শর্ট সে নিজেও আনসিল করতে পারবে না, তার কোর আপনার ভিতরে অলরেডি চলে গিয়েছিল। তখন জিয়াং চ্যাংয়ের মনে পড়ে ওকেই তো ওই পাহাড়ে নিয়ে গিয়েছিল ওয়েইউশিয়ান আর বলেছিল জিয়াং চ্যাং এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তখন আবারও ওয়েন্নিং বলে আপনার প্রতিটা স্টেপের কথা আমি জানি, সেদিন কী কী কথা হয়েছিল তাও আমি জানি, কারণ আমি আমার দিদির সাথে সেদিন ওখানে উপস্থিত ছিলাম। কিন্তু এসব শুনে জিয়াং চ্যাং বারবার বলতে লাগে তুমি মিথ্যা বলছো, এটা হতে পারে না। তখন ওয়েন্নিং বলে আপনার কি মনে হয় মাস্টার ওই শুধুমাত্র তার শর্ট ক্যারি করতো না তার মুড নেই বলে? আসলে তার শর্ট তো কোনো কাজেই লাগবে না তাই সে ক্যারি করতো না, সে পরে বাঁশি নিয়ে ফিরেছে, কারণ সে তার শর্ট আর ক্যারি করে কোনো কাজও করতে পারবে না, তার স্পিরিচুয়াল কোনো এনার্জি ছিল না। এবার সব কিছু মনে পড়ে যায় জিয়াং চ্যাংয়ের। জিয়াং চ্যাং বুঝতে পারে ছোট্ট ধাক্কায়ও তখন পড়ে যেত ওয়েইউশিয়ান, আর ওয়েইউশিয়ান কেন বাঁশি তুলে নিয়েছিল এটাও এখন স্পষ্ট হয়ে যায় লানজানের কাছে। লানজানের নিজের এত মায়া লাগতে লাগে ওয়েইউশিয়ানের জন্য যে ওর চোখ দিয়ে পানি পড়তে লাগে। এবার ওখান থেকে লানজান ওয়েইউশিয়ানকে নিয়ে চলে আসার আগে ওয়েন্নিং জিয়াং চ্যাংকে বলে অন্য যে কোনো মানুষের কাছে আপনি যান এবং তাদেরকে এটা আনসিল করতে বলুন।
বলুন, দেখুন তারা এই শট আনসিল করতে পারে কিনা। এরপরে ওয়েনিং এসে লানজানকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ ইউয়ানকে এত বছর দেখে রাখার জন্য। তখন আমরা জানতে পারি ওয়েন ক্লানের সবাই এবং ওই ওশিয়ানও যখন 16 বছর আগে মারা গিয়েছিল তখন একমাত্র বিউরিয়াল মাউন্টসে পড়েছিল ইউয়ান। ওকে লানজান তুলে এনেছিল আর সিজুই নাম দিয়েই ওকে মূলত লান ক্লানেই বড় করে তুলেছিল, কিন্তু এটা খুব ভালোভাবে ওয়েনিং বুঝতে পেরে গিয়েছে। এদিকে লানজানের মনে পড়তে লাগে ওই ওশিয়ান যখন বাঁশি নিয়ে ফিরেছিল তখন লানজানও ওকে বলেছিল, তুমি কেন শর্ট ছেড়ে বাঁশি তুলেছ, ওকে বকাঝকাও করেছিল। অথচ আজকে কিনা এই সমস্ত সত্যি জানার পরে ওর খুব খারাপ লাগতে লাগে। কিছুক্ষণ পরে ওই ওশিয়ানের জ্ঞান ফিরে আসে। তখন ওই ওশিয়ানকে ওরা কিছু জানতেও দেয় না যে ওরা এত বড় সত্য জেনে গিয়েছে। ওই ওশিয়ানের তখন মেঙ্গাওয়ের কথা মনে পড়ে আর ও বুঝতে পারে মেঙ্গাও এখন কোথায় আছে, কারণ ও যে পেপারম্যান সেজে ওর রুমে গিয়েছিল সেখানে ওই ইয়নপিং নামের একটা শহরের নাম দেখেছিল। ওই ওশিয়ান বলে, আমাদের এখন ইয়নপিং শহরে যেতে হবে, কারণ আমার মনে হয় ওখানে লানজিসান এবং মেঙ্গাও দুজনেই আছে। ইয়নপিং শহরে এসে ওরা একটা মন্দিরের খোঁজ পায়। ওরা মন্দিরের দিকে আসতে লাগে, কিন্তু সরাসরি ওরা মন্দিরের ভিতরে ঢোকে না। ওরা ওয়েনিংকে মন্দিরের সামনে গার্ড অবস্থায় রেখে চারপাশ থেকে দেখতে লাগে। ওরা একটা পাঁচিলের উপরে উঠে দেখতে লাগে ভিতরে কি হচ্ছে। ভিতরে ওরা লানজিচানকে দেখতে পায় যে কিছু মানুষকে নির্দেশনা দিচ্ছিল। ঠিক তখনই ওখানে কুকুর নিয়ে দৌড়াতে দৌড়াতে জিনলিং চলে আসে। জিনলিংকে দেখে চিন্তায় পড়ে যায় বই ওশিয়ান। জিনলিং ভাবতে লাগে এখানে হচ্ছেটা কি। ও দেখতে লাগে এর ভিতরে হচ্ছে কি। এটা দেখার জন্য জিনলিং পাঁচিলের উপরে ওঠে। ও দেখে কিছু মানুষ ধনুক তাক করে দাঁড়িয়ে আছে। একটা লোক ধনুক ছুড়ে দেয় জিনলিং এর দিকে। ওই দিক থেকে ওই ওশিয়ান এটা দেখতে পেয়ে তার হাতে থাকা বাঁশিটি ছুড়ে দেয় জিনলিং এর দিকে। ফলে বাঁশিতেই তীরটি লাগে আর নিচে পড়ে যায়। আর ওই ওশিয়ান বলে, জিনলিং এখন এখান থেকে পালাও, না হলে ওরা তোমাকে ছেড়ে দিবে না। এদিকে লানজিটানও অবাক হয়ে এটা দেখছিল। এরপরে ওরা সবাই নিচে নেমে আসে, কিন্তু হঠাৎ করে পিছন থেকে মেইগাও অ্যাটাক করে ফেলে ওই ওশিয়ানকে আর সবাইকে থামতে বলে। বিশেষ করে থামতে বলে লান অঞ্জিকে, আর বলে ওর সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার এখন সিল করে রাখতে। লানজান বুঝতে পারে না ও এখন কি করবে, তাই ও পাওয়ার সিল করে দেয়। মূলত একই কাজ করা হয়েছে লানজিসানের সঙ্গেও। লানজিসানেরও সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার এখন সিল করাই আছে। ওরা জিনলিংকেও ধরে আনে, আর এবার মেঙ্গাও হাসতে লাগে আর বলতে লাগে, আমি বুঝতে পেরেছিলাম তোমরা ঠিকই আসবে। ওদের মন্দিরের ভিতরে রাখে এবং দেখা যায় মন্দিরের ভিতরে অনেকগুলো প্রেইস্টরা মিলে কিছু একটা খুঁড়ছে। তখন ওই ওশিয়ান বলে, এরা আসলে করছেটা কি, ওরা কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই আমরা আবার নিউ হুইসেংকে দেখি, যাকেও এখানে ধরে আনা হয়েছিল। নিউ হুইসেং এখন অনেকটাই অচেতন অবস্থায় ছিল। সবাই এখানে জড়ো হয়ে যাচ্ছিল। তখন আমরা মেঙ্গাও এবং সুকে দেখি। সু লিডারের সাথে মেঙ্গাওয়ের কিন্তু আগে থেকেই কানেকশন ছিল। তখন এখানে জিয়াংচ্যাং চলে আসে। ওর পার্পেল লাইট দিয়ে প্রথমে সুকে আঘাত করে আর জিনলিংকে বলে, তুমি এখানে কি করছো। জিনলিং ওর আঙ্কেলকে দেখে খুব হ্যাপি হয়। এখন মেঙ্গাওয়ের সঙ্গে খুব ভালো একটা ফাইট শুরু হয়ে যায় জিয়াংচ্যাংয়ের, কারণ এখানে জিয়াংচ্যাংয়েরই একমাত্র স্পিরিচুয়াল পাওয়ার এখন ছিল। মেঙ্গাও জিয়াংচ্যাংকে বলতে লাগে, জিয়াংচ্যাং আপনি ওই ওশিয়ানের শোয়ারটা নিয়ে দেশের সমস্ত মানুষকে গিয়ে বলছেন এটাকে ওপেন করতে, কেউ নাকি খুলতে পারছে না, কিন্তু সেই শোয়ার আপনি খুলতে পারছেন। তার মানে কি ওই ওশিয়ানের গোল্ডেন কোর আপনার ভিতরে এসে গেল নাকি, কিন্তু সেটা কিভাবে এলো। এইসব কথার জালে ফাঁসিয়ে ও জিয়াংচ্যাংকে আবার ওর তরবারি দিয়ে আক্রমণ করতে লাগে। জিয়াংচ্যাংয়ের তখন রাগ হতে লাগে যে মেঙ্গাও এই ব্যাপারটা জেনে গেল। মেঙ্গাও তখন আরও বলতে লাগে যে কখনোই তো ওই ওশিয়ানকে তুমি টপকে যেতে পারোনি, সবসময় ওই ওশিয়ান তোমার উপরে ছিল, এখনও ওই ওশিয়ানের দেওয়া করেই তুমি বেঁচে আছো। তখন লানজিচান জিয়াংচ্যাংকে বলে, ওর সঙ্গে বেশি কথা বলো না, মেঙ্গাওয়ের সঙ্গে তুমি যত বেশি কথা বলবে তত তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আসলে তাই হয়ে গিয়েছিল জিয়াংচ্যাং। তাই তো জিয়াংচ্যাং এবার ফাইট শুরু করে মেঙ্গাওয়ের সঙ্গে। মেঙ্গাও দুর্দান্ত ফাইট করতে লাগে ওর সঙ্গে। এখানে অনেক ইনজুর্ড হয়ে পড়ে জিয়াংচ্যাং, তবে মেঙ্গাওয়ের কিছুই হয় না। কিছুক্ষণ পরে ও ফাইট থামিয়ে দেয়, কারণ অনেক ইনজুর্ড হয়ে গিয়েছিল জিয়াংচ্যাং, আর তাছাড়া পিছন থেকে মেঙ্গাওয়ের ডাক পড়েছে, কারণ ওরা মাটির নিচে যেটা খুঁড়ছিল সেটাও নাকি পাওয়া গিয়েছে। এবার ওই ওশিয়ান লানজান ভাবতে লাগে এটা কি হতে পারে। মাটির নিচে মূলত একটা কফিনের মুখ ওরা দেখতে পেয়েছে। মনে হচ্ছিল এর ভিতরে কারোর লাশ আছে, আর এটা দেখে মেঙ্গাও খুব খুশি হয়ে যায়। ওর মনে হতে থাকে ওর আরাধ্য কিছু একটা পেয়ে গিয়েছে। এদিকে জিয়াংচ্যাং আবারও চিল্লাপাল্লা করতে লাগে ওই ওশিয়ানের উপর আর বলতে লাগে, আমার জীবনের সব কিছু কি তোরই দেওয়া, আমার নিজের জীবনের অর্জন কি, তাহলে আমার জীবন তো বৃথা, এসব বলে কাঁদতে লাগে। তখন ওই ওশিয়ান ওকে আবার থামানোর চেষ্টা করতে লাগে। জিয়াংচ্যাংকেও বলতে লাগে যে তুমি নতুন করে আবার লোটাস কেপকে রিভিল করেছো, এর থেকে বড় কি হতে পারে। ওরা যখন এসব কথা বলছিল ঠিক তখনই অন্যদিক থেকে অনেক বাজে একটা গন্ধ আসতে লাগে। সবাই সেদিকে দেখতে গেলে দেখা যায় মেঙ্গাওয়ের হাত পড়ে গিয়েছে। যেসব লেবাররা এখানে
কাজ করছিল তারা সবাই পুড়ে মারা গিয়েছে। আর ওরা দেখতে পায় ওরা যেটা উদ্ধার করেছে মানে যে কফিনটা উদ্ধার করেছে তার ভিতরে মেঙ্গাওয়ের লাশ ছিল, তবে তার মাথা এবং বডি একসঙ্গে জয়েন্ট অবস্থায় ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এবার মেঙ্গাওয়ের লাশ এখানে দেখে লান জিছান চেপে ধরে মেঙ্গাওকে আর বলে, তুই তাহলে এসব করেছিস, নি মিংজুকে তুই তাহলে এই কফিনাবদ্ধ করে রেখেছিস এবং ওর সঙ্গে তুই কি করতে চাইছিলিস? আসলে মেঙ্গাওয়ের আলাদা কোনো প্ল্যান ছিল। তখন একজন প্রেস্ট এসে বলে, এখানকার মাটিতে কিছু একটা পাওয়া গিয়েছে, মনে হয় আগেও কেউ এই কবরটা খুঁড়েছে এবং এর ভিতরে কিছু রেখে গিয়েছে, যার জন্যই তো লাশটা তোলার সাথে সাথেই সবাই পুড়ে মারা গেল। আসলে ওর স্পিরিট আলাদা হয়ে গিয়েছিল, যে স্পিরিট ওদের সবাইকেই আক্রমণ করেছে। লানজিচান তখন মেঙ্গাওয়ের গলায় তলোয়ার ধরে আর বলে যে তুই জীবনে অনেক অপরাধ করেছিস। তখন মেঙ্গাও একটা একটা করে বলতে লাগে নি মিংজুকে সেই মেরেছে, নি মিংজুর কফিনটাও সে এখানে রেখেছিল এবং স্টিজিয়ান টাইগার সিল দিয়ে নি মিংজুকেও বোধ হয় পাপেট বানাতে বা অন্য কিছু করতে চেয়েছিল। আর তাছাড়া সে জিন জিশুয়ানকেও মেরেছে। এখন সে সবার সামনে তার সমস্ত অপরাধ স্বীকার করতে লাগে। তবে এসব বলতে বলতে মেঙ্গাও বলে, মাস্টার ওই, আপনার কাছে আমার একটা কথা জানার আছে, আর সেটা হলো ইন আয়রন তো সুইয়াং চুরি করে নিয়েছিল 1 টুকরো, 3 টুকরো ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাহলে আপনি যে স্টিজিয়ান টাইগার সিলটা বানিয়েছেন সেটা আসলে কি দিয়ে বানিয়েছিলেন? সেটাও তো ইন আয়রনই ছিল, তাই না? তখন ওই ওশিয়ান হাসে আর বলে, সবাই জানে ইন আয়রন আসলে 4 টুকরা, কিন্তু ইন আয়রন আসলে 5 টুকরা ছিল। যে 1 টুকরা ছিল সোয়ানু কেবের ভিতরের একটা সোয়ার্ডে আবদ্ধ, আর সোয়ানু কেবের এই টুকরা ছিল সব থেকে শক্তিশালী, যা বাকি 4 টুকরাকেও কন্ট্রোল করতে পারত। ওই ওশিয়ানকে বিউরিয়ালস মাউন্টসে ফেলার পরেই মূলত ওই শটটা সে আবারও পায়ার স্টেজিয়ান টাইগার সিলটা বানিয়ে ফেলে। অথচ ওই টাইগার সিলের প্রতি শুরু থেকেই চোখ ছিল কিন্তু মিংকাওয়ের, আর তার জন্যই তো এত কিছু করা। পুরো পৃথিবী সে নিজের দখলে নিয়ে নিতে চেয়েছিল বোধহয়, কিন্তু এখন সে তার নিজের সমস্ত ভুল স্বীকার করে আর কাঁদতে বসে যায় সবার সামনে। কাঁদতে কাঁদতেই বলে, আমার কি বা ভুল ছিল বলুন তো আপনারা? এটা বলে সবার সিম্প্যাথি আদায় করে। ও বলে, যেদিন আসুর সঙ্গে আমার বিয়ে হয়েছিল তখন আমি আসুকে অনেক ভালোবাসি। বিয়ের আগে আমি জানতে পেরে গিয়েছিলাম যে আসু আমারই বোন, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম, আর তাই তো আমি ওকে শেষ পর্যন্ত বিয়ে করেছি। এটা কি আমার দোষ? কাউকে ভালোবাসা কি আমার দোষ? আমার বাবা যদি এভাবে অবাধে রাজ্যের চারিদিকে তার সন্তান জন্ম দিয়ে থাকে আর তাদের ভিতরের কাউকে যদি আমি ভালোবেসে ফেলি, সেটা তো আমার দোষ নয়। আমার বাবা অবাধে মেলামেশা করেছে আর তার জন্য আসুর জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে। যখন আমি আসুকে ভালোবেসেছি তখন আমি জানতে পারিনি আসু আমার বোন, তাই তো আমি আমার বাবাকেও শেষ করে ফেলেছি, ঠিক সেইভাবে যেভাবে সে সারাটা জীবন কাটিয়েছে। আর তারপরে জিন জিসুয়ানকে মারার কারণ হলো জিন জিসুয়ানকে ও অনেক বেশি হেট করতো, মানে অনেক জেলাস হতো, কারণ জিন জিসুয়ানই ছিল জিন ক্লানের স্বীকৃত সন্তান, বাকি সবগুলোই ছিল জারুর সন্তান। আর তাই তো ও ইচ্ছে করেই সেদিন ইলিংয়ের পাহাড়ে পাঠিয়েছিল জিন জিসুয়ানকে, আর ওয়েন্নিংকে কন্ট্রোল করছিল এদিক থেকে সু ক্লানের লিডার। সু ক্লানের লিডারও খুব ভালোই বাদ্যযন্ত্র সম্পর্কে জানতো, আর তাই তো সেদিন আলাদা করে বাঁশি বাজিয়ে জিন জিশুয়ানকে মেরে ফেলেছিল সু লিডার। আর সমস্ত দোষ গিয়ে পড়েছিল ওই ওশিয়ানের উপরেই, কারণ সবাই জানতো ওই ওশিয়ান একাই বাঁশি বাজিয়েছে। জিনলিং আজকে জেনে যায় যে আসল শত্রুকে, তার বাবাকে খুন করেছে তারই চাচা। এটা শুনে ও তো একদম আকাশ থেকে পড়ে। এরপরে আবারও মেঙ্গাওকে দেখানো হয়। মেঙ্গাও যখন ওর বাবার কাছে বারবার ফিরে এসেছে, ওর বাবা ততবারই ওকে দুচ্ছাই করেছে, যারও সন্তান বলে দূরে ঠেলে দিয়েছে। সেই সব হিংসা থেকেই মূলত সে মেরেছে জিন জিশুয়ানকে, আর একইভাবে তার বাবাকেও। আর আসু তো মরেছেই, আর তারপরে নি মিংজু যার সঙ্গে তার কমপ্লিকেটেড একটা রিলেশনশিপ ছিল তাকেও সে মেরে দিয়েছে। আর এখনও সমস্তটা স্বীকার করে হঠাৎ করে জিনলিংকেই অ্যাটাক করে আর বলে, তোমরা যদি আমাকে এখান থেকে যেতে না দাও তাহলে জিনলিংকেই আমি মেরে দিব। কিন্তু ওখানে ওর যে সাকরেদ, মানে ওর সঙ্গে যে জয়েন দিয়েছিল সু ক্লান লিডার, সে সুকে আবার অ্যাটাক করে। লান জিচান বলে, জিনলিংকে ছেড়ে না দিলে সুকে সে মেরে দিবে। ঠিক তখনই ওখানে সিজুই আসে আর বলে, ওয়েন্নিংকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তখন ওরা বাইরে তাকিয়ে দেখে ওয়েন্নিং রেড ব্লেড মাস্টারের ব্লেড হাতে এদিকেই আসছে। ওয়েন্নিংকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। এসে মেঙ্গাওয়ের একটা হাত কেটে নেয়, এবং ওয়েন্নিং যে এটা নিজে করছিল সেটা কিন্তু নয়, মূলত ওই শোয়ারটা ওয়েন্নিংয়ের হাতে গিয়ে ওয়েন্নিংকে খুব ভালোভাবেই কন্ট্রোল করছিল। ওয়েন্নিং যেহেতু দুষ্টু আত্মা দ্বারা খুব দ্রুতই কন্ট্রোল হয়ে যেত, আর তাই তো এখন সে কন্ট্রোল হচ্ছিল নি মিংজুর আত্মা দ্বারা। নি মিংজুর এই শট নিজেই চলছিল। ওয়েন্নিংকে সবাই কন্ট্রোল করার চেষ্টা করলে ওয়েন্নিং বলে,
আমি নিজে কিছুই করছি না, মূলত এই শট নিজেই চলছে, আমি এই শটটাকে থামাতেও পারছি না। বইবুশিয়ানই একমাত্র পারে ওয়েননিংকে থামাতে, কিন্তু বইবুশিয়ানের কাছে এখন কোনো বাঁশি ছিল না। ওয়েননিং বলে, মাস্টার আমি এখন কি করব? আমি চেষ্টা করছি শটটাকে আটকে রাখতে, কিন্তু আমি পারছি না। ঠিক তখনই জিয়াংচ্যাংয়ের কাছে থাকা বইবুশিয়ানের 16 বছর আগের সেই বাঁশিটি ও বইবুশিয়ানের কাছে দিয়ে দেয় আর ওটা বাজাতে বলে, আর দূরে হাসিমুখে দাঁড়িয়ে থাকে। এবার বইবুশিয়ান ওর বাঁশি বাজিয়ে ওয়েননিংকে কন্ট্রোল করে ফেলে এবং ওর হাত থেকে ওই শটটা নিয়ে কফিনের ভিতরে দিয়ে দেয়। কিন্তু ও যখন কফিনের ভিতরে দিচ্ছিল ঠিক তখনই এদিক থেকে আবার নিউ হুইসেং চিৎকার করতে লাগে আর বলতে লাগে যে সু সর্দার ওকে নাকি মেরে ফেলছে। সু সর্দার বলে, আমি তো কিছুই করিনি, আপনি শুধু শুধু কেন চিৎকার করছেন? কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নি মিংজুর যে শটটা কফিনের ভিতরে কেবলমাত্র বইবুশিয়ান দিয়ে এলো, ওই শট পুনরায় উঠে আসে আর এখানে এসে সু সর্দারকে মেরে দেয়। এটা আসলে নি হুইসেং ইচ্ছা করেই করেছিল। এরপরে আবারও ওই শটটাকে বাঁশি বাজিয়ে কন্ট্রোলে আনতে লাগে বইবুশিয়ান। তারপরে বইবুশিয়ান শটটাকে নি মিংজুর উপরে দিয়ে দেয়। একই সঙ্গে যে স্ট্রিজিয়ান টাইগার সিলটাও এখানে ছিল সু সর্দারের কাছে, সেই টাইগার সিলটাও নি মিংজুর ভিতরে আবদ্ধ করে দেয়। এরপরে ও ওই কফিনটা সিলও করে দেয়। কিন্তু এদিকে আমরা মেঙ্গাওকে দেখি যে চুপচাপ বসেছিল, এখন তার নড়ারও ক্ষমতা ছিল না। কিন্তু নি হুইসেং ওর ভাইয়ের মৃত্যুর সরাসরি প্রতিশোধ নিতে চাইছিল, তাই তো হঠাৎ করেই বলে ওঠে, লানজিসান আপনার পিছনে। এবার লানজিসান কোনো কিছু না খেয়াল করেই তার ছুরিটি ঢুকিয়ে দেয় মেঙ্গাওয়ের বুকের ভিতরে। লানজিসান ভেবেছিল মেঙ্গাও হয়তো ওকে পিছন থেকে অ্যাটাক করছে, তেমনটাই বোঝাতে চেয়েছিল নিউ হুইসেং, কিন্তু আসলে মেঙ্গাও তো সেটা করেনি। মেঙ্গাও তখন লানজিসানকে বলে, আপনি আমাকে শেষবারের মতো বাঁচতেও দিলেন না, আমি তো এখান থেকে নড়িয়েনি, তাহলে কেন আপনি আমাকে অ্যাটাক করলেন? এরপরে মেঙ্গাও নিউ হুইসেং এর দিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে নিউ হুইসেং ইচ্ছা করে এটা করেছে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। মেঙ্গাও এবার বলে, বড় ভাই আমি আপনাকে তো কোনোদিন কোনো হার্ম করার চেষ্টা করিনি, আমি এত খারাপ কাজ করেছি জীবনে, কিন্তু কখনো চাইনি আপনার কোনো ক্ষতি হোক। তাছাড়া এখানে আপনার স্পিরিচুয়াল এনার্জি আমি সিল করে দেওয়ার পরেও আপনার কি কোনো ক্ষতি করেছিলাম? কিন্তু আপনি কেন শেষ পর্যন্ত আমাকে বাঁচতে দিলেন না? এটা বলে আস্তে আস্তে ও পিছাতে লাগে। পেছাতে চলে আসে নি মিংজুর কফিনের পাশে। নি মিংজুর কফিনের উপরে যখন রক্ত পড়তে লাগে তখন ভিতরে থাকা ওর ওই শোয়ার্ড এবং একই সঙ্গে স্ট্রিজিয়ান টাইগার সিলটা আবারও জেগে ওঠে, আর সাথে সাথে নি মিংজুর কফিনের দরজা খুলে যায়। এবার এখানে ভীষণ জোরে ঝড়ো হাওয়া বইতে শুরু করে, সবকিছু লন্ডভন্ড হতে শুরু করে। মেঙ্গাও তখন লানজিচানকে বলে, এবার তো আমি মরবো, আমার সাথে এখন আপনিও মরবেন। কিন্তু মেঙ্গাওকে আর কিছু বলতে পারে না লানজিচান। তবে কিছুক্ষণ পরে মেঙ্গাওই লানজিচানকে দূরে সরিয়ে দেয় আর এখানেই দাঁড়িয়ে থাকে। ওরা সবাই ভিতর থেকে বাহিরে চলে আসে, ভিতরে থেকে যায় মেঙ্গাও। কিছুক্ষণ পরে দেখা যায় সব লন্ডভন্ড হয়ে গিয়েছে, মেঙ্গাও মারা গিয়েছে। এবার লানজিচান জিজ্ঞেস করে নি হুইসেংকে, ওকে সত্যি আমাকে পিছন থেকে অ্যাটাক করছিল? নি হুইসেং তখন বলে, আমি ঠিক বলতে পারছি না, আমার মনে হচ্ছিল সে অ্যাটাক করছে। এবার সব কিছু বোঝা যায় লানজিচান নিজেও আসলে ইচ্ছে করে এই কথাটা বলেছিল নিউ হুইসেং প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে আমরা বইবুশিয়ানকে দেখি, ওর হাতে যে 4টা কাটা দাগ ছিল তার লাস্ট দাগটাও এবার মিলিয়ে যায়, কারণ মেঙ্গাও মারা গিয়েছে। মেঙ্গাওই ছিল মৌসুয়ানুর শেষ শত্রু। যাই হোক, এবার ওরা সবাই ওখান থেকে চলে আসে, কিন্তু বইবুশিয়ানকে খুঁজতে লাগে জিনলিং। তখন জিয়াংচ্যাং বলে, বইবুশিয়ানের কাছে কি দরকার? জিনলিং বলে, তার সাথে আমার কথা আছে, তোমার কি তার সাথে কোনো কথা নেই? তখন জিনলিকেও জিয়াংচ্যাং বলতে লাগে, তাকে কি তুমি ডিনারে ইনভাইট করবে নাকি? এটা বলে নিজেই কল্পনা করতে লাগে যেদিন আসলে ওর গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছিল সেদিন ওয়েন ক্লানের সৈন্যরা তুলে নিয়ে গিয়েছিল জিয়াংচ্যাংকে, তবে ও ইচ্ছে করে ধরা দিয়েছিল, কারণ ও যদি নিজে ধরা না দিত তাহলে ওয়েন ক্লানের সৈন্যরা হয়তো ওই দিন বইবুশিয়ানকেই তুলে নিয়ে যেত। বইবুশিয়ান একা জিয়াংচ্যাংকে ভালোবাসে না, বরং জিয়াংচ্যাংও বইবুশিয়ানকে অনেক ভালোবাসে, আর তাই তো সেদিন ও নিজেই ধরা দিয়েছিল। এসব কথা চিন্তা করে ও একটা মিসকে হাসি দিতে লাগে। এদিকে আমরা জিচুইকে দেখি যে সে এবার নিজের পরিচয় দিয়ে দেয় বইবুশিয়ানের কাছে আর বলে ও সে ছোট্ট আইয়ুয়ান। এটা শুনেই তো বইবুশিয়ান ওকে জড়িয়ে ধরে, আর ওর এত ভালো লাগে যে সেই ছোট্ট আইয়ুয়ান বেঁচে আছে। এটা মনে পড়ে ওর খুব ভালো লাগে যে আইয়ুয়ান ওর আর লানজান দুজনেরই পা ধরে বসে থাকতো, আজকে তো এত বড় আইয়ুয়ানও ওর পা ধরে বসে থাকে। এরপরে ওয়েননিং বইবুশিয়ানকে বলে, ওয়েননিং সিজুইকে সঙ্গে নিয়ে একবার চিশানে যেতে চায়, যেখানে তাদের জন্মভূমি। ওখান থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে ও আবারও জিচুইকে লানক্লানে দিয়ে যাবে, আর তারপরে ওয়েননিং নিজের মতো করে জীবনযাপন শুরু করবে, একটা সুন্দর জীবন। এটা বলে ওরা দুজন চলে যায়। এদিকে লানজান এবং বইবুশিয়ান ওরা দুজনে লানক্লানে ফিরে আসে সেই ঝর্ণার পাশে। এখানে ওরা দুজনেই দাঁড়িয়েছিল একে অন্য
অন্যর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওরা ওখান থেকে বের হয়ে আসে। বের হওয়ার পথে ওদের দেখা হয়ে যায় নিউ হুইসিংয়ের সঙ্গে। নিউ হুইসিংকে দেখেই ওই ওশিয়ান বলে, আমি জানি এই সমস্ত কিছুর পিছনে আসলে নিউ হুইসিংই ছিল। নিউ হুইসিংই মূলত মৌসুয়ানুকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর নিউ হুইসিংই কিন্তু ওই দুইজন প্রস্টিটিউটকে টাকার লোভ দেখিয়ে সমস্ত সত্যটা সবার সামনে বলিয়েছে। তাছাড়া নিউ হুইসিংই ওই মন্দিরে গিয়ে আগেই তার ভাইয়ের লাশটি উদ্ধার করে তার ভিতরে তার স্পিরিচুয়াল এনার্জিকে ছেড়ে দিয়েছিল। তার ভাইয়ের স্পিরিচুয়াল এনার্জি নিজেই নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর এসব কিন্তু আড়ালে থেকে করেছিল নিউ হুইসিং। নিউ হুইসিং বলে, আমি অন্য কারোর ম্যাটারে কখনো নাক গলায় না, কিন্তু ম্যাটারটা যদি আমাকে কেন্দ্র করে হয় তাহলে তো সেখানে আমি কথা বলবোই। এরপরে লানজান এবং ওই ওশিয়ানকে আমরা একটা পাহাড়ের উপরে দেখি। ওরা দুজন এখন দুদিকে চলে যাবে, কারণ দুজনের গন্তব্য দুই দিকে, তাই ওরা দুজন দুই দিকে যেতে লাগে। কিন্তু যখন ওই ওশিয়ান যাচ্ছিল, লানজান ওর দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওই ওশিয়ান বলতে বলতে যায়, যতদিন সমুদ্র বালিতে আছড়ে পড়বে, যতদিন মাথার উপরে আকাশ থাকবে, ততদিনে হয়তো তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে। এটা বলে দুজন দুই দিকে যেতে লাগে। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ করে লানজান থেমে যায় আর ওর ওই ওশিয়ানের কথা মনে হয়। অন্যদিকে ওই ওশিয়ানকে দেখি ও একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওয়াং সোয়াং এই গানটা প্লে করছিল ওর ফ্লুটে। তবে ও যখন ফ্লুট প্লে করছিল তখনই এসে লানজানকে বইয়িং বলে ডাকে। তবে আমাদের লানজানকে দেখানো হয় না। ওই ওশিয়ান ওর বাঁশি বাজানো বন্ধ করে দেয় আর ঘুরে তাকিয়ে দেখে ওর সামনে হয়তো লানজান। আর তখনই ও একটা হাসি দেয়। এর সাথেই শেষ হয়ে যায় এই ড্রামার গল্প। তো অবশেষে দ্য আনটেম ড্রামার গল্পটা শেষ হয়ে গেল। এতদিন যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদিও এই ড্রামা এক্সপ্লেন করতে গিয়ে আমার চ্যানেলের ভিউজে 12টা বেজেছে, কিন্তু আপনারা প্রচুর রিকোয়েস্ট করতেন প্রতিদিন যে পরের এপিসোডগুলো দিই। অন্য ড্রামা এক্সপ্লেন করলে সেখানেও কমেন্ট করতেন যেন আমি পরের এপিসোডগুলো দিই, আর তাই তো আমি পুরো ড্রামাটাই শেষ করেছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।